সিদ্ধান্তটা দুজনে মিলেই নিল। দুজনের সম্মতিতে ওরা সম্মত হলো যে ওরা দুজনে যেরকম ভেবেছে সেটাই সঠিক। প্রথমে কথা বলে উঠল, রাফিন তুমি ভালো থেকো, আর আমাদের বিয়ে করে ফেলাটাই সঠিক হবে। তুমিও ভালো থেকো, আর যদি সম্ভব হয়। রাফিন কথাটা বলতে পারল না, কারণ কথা কোনো দিনও রাফিনকে ভুলে যেতে পারবে না, আর সেটা সম্ভবও না। আমি ভালো থাকবো, তুমি চিন্তা করো না। তারপর দ্রুত হাতে কথা মোবাইল থেকে ওর সিমটা খুলে ফেলে বলল, আমি নতুন নম্বর নেব, তুমিও নিয়ে নিও, নয়তো মনের ভুলে সকালে ফোন করে বসবো। বলে হাসলো কথা। ঠিক বলেছো, তুমি শুভ সকাল বলবে এই আশাতে আমিও ফোনের দিকে তাকিয়ে ভাববো কথা ফোন করে না কেন। কালকে থেকে সব পুরনো বিদায়, আমরা দুজনেই নতুনকে স্বাগত জানাবো। রাফিন হাসলো, আবার বলল, কথা শেষবারের মতো তোমার হাতটা ধরি। মোটেও না, আমি এখন উঠবো। আর একটু বসলে দুজনেই আমাদের বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে একটু একটু করে সরে আসবো। সেটা কি ঠিক হবে? একদমই না, হাসলো রাফিন। মনটাকে কি বারবার আমরা বোকা বানাতে পারবো? একবার যখন মনকে বসে এনেছি, দরকার নেই আর রিস্ক নেবার। চলো উঠি। রাফিন বাবা মায়ের একমাত্র সন্তান। রাফিনের আগে ওর আরও 2 ভাই এবং 1 বোনের জন্ম হয়, কিন্তু কেউই বাঁচেনি। প্রথমে দুজন ভূমিষ্ঠ হবার পর একমাত্র বোনটা 10 দিন পরেই মারা যায়। তাই রাফিন হলো ওর বাবা মায়ের চোখের তারা। রাফিন হলো মায়ের ছেলে। ছোটবেলায় বন্ধুরা ওকে এই নামেই খেপাতো। কলেজে ওঠার পরও বদনামটা ঘোচেনি, বরং মোবাইলের কল্যাণে সারাদিন যেন মায়ের আঁচলেই থাকতো রাফিন। রাফিন ওর মাকে অনেক ভালোবাসতো। মায়ের অবদ্ধ হওয়া কোনোভাবেই সম্ভব নয় ওর পক্ষে, তাই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রাফিন। কথা আর লেখা 2 বোন। কথার বাবা বড় ব্যবসায়ী, সিমেন্টের ব্যবসা কথার বাবার। কথারা থাকে ধানমন্ডিতে, ওদের নিজেদেরই ফ্ল্যাট, বড় মেয়ে, তাই সংসারের প্রতি কথার অনেক দায়িত্ব। কথা আর রাফিন দুজনেই দায়িত্বের অবর্তে বন্দী। কথার বাবা মা রাফিনকে কিছুতেই মেনে নেবেন না, যদিও রাফিন যোগ্য ছেলে। রাফিনরা পুরনো ঢাকা নিবাসী। ঢাকার ওয়ারিতে রাফিনদের 5 তলা বাড়ি। রাফিনের বাবাও ব্যবসায়ী। রাফিনদের কাপড়ের ব্যবসা। রাফিন দেখতে বেশ সুদর্শন, কথার অন্তত তাই মনে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স শেষ করে এই বছর রাফিন একটা বেসরকারি ব্যাংকে যোগ দিয়েছে। সুতরাং পাত্র যোগ্য নয় একথা বলার কোনো যুক্তি নেই। কিন্তু সমস্যা হয়েছে এমন এক জায়গায় যেটা সম্পর্কে কথা বা রাফিন দুজনেই কিছুই জানতো না। রাফিনের কথা বাবা মাকে বলার পর কেউ আপত্তি তোলেনি। মেয়ের পছন্দকে মেনে নিয়েই কথাকে ওর বাবা মা বলে যেন রাফিনের পরিবার এসে দেখা করে, আর সেই দেখা করতে আসাটাই কাল হয়ে দাঁড়ায় ওদের জীবনে। রাফিন আয়নার সামনে দাঁড়ানো নিজেকে দেখতে পাচ্ছে না। ওর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কথাকে বাদ দিয়ে আজকে থেকে ওর নতুন পথ চলা শুরু হবে। গত 5 বছরে কথা একটু একটু করে ওর একটা অংশ হয়ে গেছে। চাইলেই কি সব হয়? রাফিন আবার তাকালো আয়নার দিকে। হঠাৎ ও যেন দেখতে পেল 5 বছর আগের কথা আর রাফিনকে, যাদের পরিচয় হয়েছিল বইমেলায় পহেলা ফাল্গুন। তাই কথা ওর কলেজের বান্ধবীদের সাথে বাসন্তী রঙের শাড়ি পরে মেলায় এসেছে। কথা ইডেন কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন। বাবা মা রক্ষণশীল হওয়াতে এর আগে কথা কখনো বইমেলাতে আসেনি। তবে অনার্সে ভর্তি হবার পর বাবা মা ওর সাথে বেশ শিথিল আচরণ করে। ভাবখানা এমন, যথেষ্ট বড় হয়েছে, নিজের ভালো মন্দ এবার নিজেই বোঝো। ঘুরতে ঘুরতে হঠাৎই কথা দলছুট হয়ে যায়। ও মা, বান্ধবীরা সব যেন হাওয়া হয়ে গেছে। কথার কান্না পেয়ে যায়। দিশেহারা কথার ঠিক পাশেই বসে পড়ে রাফিন। এদিকে রাফিনের মেজাজ খুব গরম। ওর মা এ নিয়ে 7 বার ওকে ফোন করে ফেলেছে। মা কবে বুঝবে যে রাফিন বড় হয়েছে, এখনও অনার্স 2য় বর্ষের ছাত্র। কে জানে, পাশে তাকাতেই ওর দৃষ্টি আটকে যায় কথার দিকে। কি সুন্দর মেয়ে, মনে মনে বলে রাফিন। ওর মনের কথাটা মেয়েটা শুনতে পায় কিনা কে জানে। সাথে সাথে মেয়েটাও তাকায় ওর দিকে, কিন্তু কিচ্ছু বলে না। বই মেলায় একা এসেছেন বুঝি? এরকম প্রশ্ন দিয়ে আলাপ শুরু করে রাফিন। আসলে বুঝতে চায় মেয়েটার সাথে কে এসেছে। যে আলাপের চেষ্টা করায় কথা বিরক্ত হয়। তবুও ভদ্রতা করে উত্তর দেয়, না, বান্ধবীরা মিলে এসেছিলাম, কিন্তু হঠাৎ একা হয়ে গেছি, তাই খুব চিন্তার কথা। এক কাজ করুন, কোনো বান্ধবীকে ফোন করে জেনে নিন ওরা কোথায়। ঠিক বলেছেন, খুশিতে আটখানা হয়ে যায় কথা। শুধু শুধু টেনশন করছিলাম। সহজ সমাধানটা মনেই হয়নি, ধন্যবাদ।
না ঠিক আছে, বেশি চিন্তা করলে অনেক সময় সহজ কথাটাও আমরা ভুলে যাই। মনে মনে খুশি হলো রাফিন, যাক মেয়েটা হয়তো ওকে ওর নম্বর দেবে। এক দেখাতে এত ভালো আর কাউকে এর আগে রাফিনের লাগেনি। ও মা, নেটওয়ার্কও নেই, আর্তনাদ করে উঠল যেন কথা। আমার ফোন আছে, এই নিন ফোন করুন। ফোনটা বাড়িয়ে দিল রাফিন। ওর ফোনটা নিয়ে ফোন করে বান্ধবীদের অবস্থান জেনে নিল কথা। তবে রাফিনের আশা পূর্ণ হলো না। কথা ওকে নিজের ফোন নম্বর তো দূরে থাক, নামটা পর্যন্তও বলল না। মেলা থেকে বাসায় যাবার পথে কথার ফোনটা বেজে উঠল। বিরক্ত হলো কথা। হতচ্ছাড়া ফোন, দরকারের সময় কাজ করো না, এখন সুন্দর বাজছ। ফোন হাতে নিয়ে বেয়াকুব বনে যায় কথা। ও মা, এটা কার ফোন? ফোনটা যে করেছে সে নিশ্চয়ই ওই ছেলেটার মা হবে। না ধরাই ভালো, মেয়ের কণ্ঠ শুনে আবার অন্য কিছু ভাবতে পারে। ভাবলো কথা, আজ দিনটাই খারাপ। পরোপকারী ছেলেটাকে এখন কিভাবে সেটাই ফেরত দিই। অস্থির হয়ে ভাবতে থাকে কথা। অন্যদিকে বাড়ির পথে রওনা দিয়ে রাফিন অবাক হয়ে ভাবে, মা কেন এখনো একবারও খবর নিল না? এটা সম্ভব না। 2-3 ঘন্টা একটানা ফোন না করে মায়ের পক্ষে থাকা অসম্ভব। ঘটনাটা কি? ঘটনা বুঝতে ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায় রাফিন। ওই সুন্দরীর সেট হঠাৎ মনে হলো ওর। হঠাৎ মনে পড়লো ওর ফোন নিয়ে মেয়েটা যখন ফোন করছিল তখন সে তার ফোনটা নিয়ে দেখছিল নেটওয়ার্কের কি সমস্যা হয়েছে। এখন উপায়, ওই মেয়ে যদি তার মায়ের ফোন ধরে ফেলে। ভাবতেই ফোনে একটা কল আসলো। মনের ভুলে রাফিন কল রিসিভ করলো। হ্যালো বলে জিভে কামড় দিল। জলদি করে ফোন কেটে দিল। 2 হাতের তালু একত্রে করে মুখ ঘষে অস্পষ্টে বলল, আল্লাহ। ফোনটা আবার বেজে উঠল। এবার স্ক্রিনে নিজের নম্বর দেখতে পেল রাফিন। হাসি ফুটে উঠল বদনে। বইমেলার গেটে আবার ফেরত আসলো রাফিনও কথা। মোবাইল সেট বদলের ঘটনা ওদেরকে আবার একে অপরকে সামনে এনে দাঁড় করালো। সরি, রাফিন ক্ষমা চাইলো কথার কাছে। ইচ্ছে করে করিনি, ভুলবশত সেটা বদল হয়ে গেছে। আমিও দুঃখিত, আমার জন্যই এমন হলো। যাই হোক, আমি কথা। ইডেন কলেজের ইংরেজিতে অনার্স করছি, প্রথম বর্ষের ছাত্রী। আমি রাফিন, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে 2য় বর্ষে পড়ছি। থাকি পুরান ঢাকায়। ঠিক তখনই কথার ফোন বেজে উঠল। রাফিন মনে মনে শঙ্কিত হয়ে উঠল, যদি কথার মা হয়, এবং তাই হলো। ওপাশের কথা শুনে কথা বিস্ময়ে চোখ বড় বড় করে রাফিনের দিকে তাকালো। তারপর বলল, কি বললে মা? হয়তো ভুল করে অন্য নম্বরে ফোন করে ফেলেছো। পুনরায় উপাসের কথা শুনলো। এরপর বলল, এই তো ঘন্টাখানেকের মধ্যেই ফিরছি, চিন্তা করো না। ফোনটা রেখে প্রথম যে কথাটি বলল তা হলো, মাথায় কিছু আছে? রাফিন হাসি চেপে বলল, কার? কার মানে? ক্ষেপে উঠল কথা। আমার মায়ের ফোনটা কেন ধরেছিলেন? কেটে দিতে পারতেন। আমি তো আপনার মায়ের ফোন ধরিনি, বরং কেটেই দিয়েছি। আসলে আমার মা দিনে অন্তত 10 বার ফোন করেন, তাই মা লেখা দেখে বুঝতে পারিনি। ভুল করে ধরে ফেলেছিলাম। মায়ের ছেলে বুঝি? মাথা নেড়ে হাসলো কথা। কি করে জানলেন? অবাক হলো রাফিন। কি? আমার বন্ধুরা আমাকে মায়ের ছেলে বলেই ডাকে। আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই এই নামটা আমারও খুব পছন্দের। ভালোবাসা জন্ম নিতে কখনো অনেক সময় লাগে, কখনো এক মুহূর্তেই যথেষ্ট। রাফিন যখন কথাগুলো বলছিল তার মুখে যে উজ্জ্বলতা ফুটে উঠল, তা দেখে কথার মনে যেন এক নতুন অনুভূতির জন্ম নিল। সেই মুহূর্তে আচ্ছন্ন হয়ে গেল। ফুচকা খাবেন? রাফিন প্রস্তাব দিল। কথার প্রতি রাফিনের অনুভূতি কখনো প্রেম হয়ে ওঠেনি, তবে এক ধরনের অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছিল। শুধু ফুচকায় নয়, আমাকে হাওয়াই মিঠাইও খাওয়াবেন, আর বইও কিনে দেবেন। হাসতে হাসতে বলল কথা, কোনো সমস্যা নেই। আমাদের এই মজার পরিচয়কে স্মৃতির পাতায় ধরে রাখতে হলে বইমেলা থেকে একটা বই তো নিতেই হবে। ঘণ্টা খানেক ঘোরাঘুরির পর বিদায় নেওয়ার সময় কথা তার ফোন নম্বরটা দিল রাফিনকে। মনে হলে ফোন করবেন, কখনো কারণে কখনো অকারণে। সময় অসময়ে যদি করি, মানে এই ধরুন রাত 3টা বা দুপুর 12টা, থাক বাদ দিন, আমার নম্বর ফেরত দিন। রেগে গেল কথা। এই নিন। সাথে সাথেই কাগজটা ফেরত দিল রাফিন। নম্বর মুখস্থ করে নিয়েছি, কাগজ থেকে কি করব? হেসে ফেলল কথা। আচ্ছা, আমি এখন যাই। এমনিতেই আপনি আমার মায়ের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। বেশি দেরি হলে বেচারি আর কত অস্থির হবে কে জানে। এরপর আরও 4টি বইমেলায় একসঙ্গে ঘুরেছে তারা। কথার আর রাফিনের ভালোবাসা শুধু মন নয়, সমস্ত সত্তাকে বিলীন করে দিয়েছিল। প্রতিদিন কথা বলা, মাঝে মাঝে দেখা করা, রাগ অভিমান, কখন যে 5টি বছর কেটে গেল তারা বুঝতেও পারেনি। রাফিনের মনে হতে লাগলো কথা যেন তার জন্ম থেকেই পরিচিত। রাফিন আবার আদরের মায়ের ছেলে। এবার তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসতে হবে।
কেন? ডিম পারতে রেগে গেল কথা। অল্পতেই রেগে যায় সে, তাই ওকে রাগিয়ে দিতে রাফিন মজা পায়। বুঝেছি, বিয়ে করতে? মাথা ঝাঁকালো রাফিন। সবেমাত্র চাকরি পেলাম, আর তুমি এত তাড়া লাগিয়েছ? সুন্দরী সহকর্মীদের সাথে কয়েকদিন তো মজা করতে দাও। তাই না? হাসলো কথা। সমস্যা নেই, আমিও আগামী মাসে স্কুলে নিয়োগ পাচ্ছি। ওখানে সুদর্শন সহকর্মীর অভাব হবে না। রাফিন সহজে রাগ করে না, বরং খোঁচা দিতে ভালোবাসে। সুন্দরী শিক্ষিকা থাকলে তার নম্বরও দিও তো। এখন তো ইমুর যুগ, তুমি থামবে? আবার রেগে উঠল কথা। বাবা মা দেরি করতে রাজি নয়, জানো তো? বাবা একবার স্ট্রোক করেছেন। তিনি আমাকে নিয়ে খুব চিন্তা করেন। তুমি কি বুঝবে? কথায় কথায় যে রাত হয়ে যায়। কি কথা রাখলে বাকি? রাফিন সুর করে গেয়ে উঠল। তোমার কি মনে হয় আমার বউ হতে তোমার যত তাড়া, তোমাকে বউ করতে আমি ততটা উৎসাহী নয়? এই অধৈর্য কন্যা, আমি এই শুক্রবারেই তোমাদের বাসায় মা বাবা সহ আসছি বিবাহ প্রস্তাব নিয়ে। আমি জন্ম থেকেই তোমাকে বিয়ে করতে সদা প্রস্তুত। ইয়ার কি করো না, জন্ম থেকে আমাকে চিনতে তুমি? চিনতাম না? কিন্তু জানো, আমার তো মনে হয় তোমাকে আমি সব সময় চিনতাম। আমারও তাই মনে হয়। হেসে সম্মতি দিল কথা। সব কিছু সুন্দরভাবেই হচ্ছিল। রাফিনের মায়ের পছন্দের রং নীল, তাই কথা নীল রঙের শাড়ি পরেছিল সেদিন। লম্বা চুল তার পছন্দ, তাই মনে চাইলেও কথা কখনো চুল কাটতো না। ছেলের মাকে সন্তুষ্ট করতে কোনো উপায় বাদ দিতে চাইতো না কথা। কারণটা সে জেনে গিয়েছিল, রাফিনকে ভালোবাসলে ওর মাকেও ভালোবাসতে হবে। রাফিন, ওর বাবা মা ও ছোট চাচা সহ উপস্থিত হয় কথাদের বাসায়। কথার ছোট বোন লেখায় শুধু রাফিনের পরিচিত ছিল। রাফিন খুব টেনশনে পড়ে যায়। যদি কথার বাবা মা ওকে অপছন্দ করেন? নিজের মাকে নিয়েও রাফিনের চিন্তার শেষ নেই। যদিও কথার ছবি দেখে মা খুব পছন্দ করেছেন, তবু মন থেকে ভয় যাচ্ছে না। কথাকে অপছন্দ করার কিছুই নেই। দেখতে সুন্দর, শিক্ষিত, ঠিক যেমনটি মায়ের পছন্দ। মা পছন্দ করেন বলেই কথা চুল যত্ন করে বড় রেখেছে। যদিও রাফিন তাকে বারবারই বলেছে, তুমি চাইলে চুল বড় রাখতে পারো। কথা কিন্তু আমার মাকে খুশি করতে চুল বড় রাখার দরকার নেই। চুপ করো তো, তুমি বুঝবে না। তোমার মাকে অবশ্যই খুশি রাখতে হবে। তোমার মা যদি রাজি না হন, হবে আমাদের বিয়ে? কখনোই না। মাথা ঝাঁকালো রাফিন। তাহলে বোঝো কেন বড় চুল রাখছি। নীল শাড়িতে কথাকে খুব সুন্দর লাগছিল। কথার থেকে রাফিন দৃষ্টি ফেরাতেই পারছিল না। পাশে বসা মায়ের দিকে তাকালো। বাবা মাকে বেশ খুশি লাগছে, তবে ছোট চাচা যেন একটু অস্থির হয়ে উঠেছে। কথার বাবা মাও বেশ খুশি। অতিথিদের জন্য অনেক আয়োজন করেছেন তারা। মেয়েকে প্রথমবার পাত্রপক্ষ দেখতে এসেছে। তাদের সন্তুষ্ট করতে সদা সচেষ্ট কথার মা আর বাবা। আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে, হঠাৎই বলে উঠল রাফিনের ছোট চাচা। কথার বাবা বললেন, আমিও মনে হচ্ছে কোথাও দেখেছি আপনাকে, ঠিক করে মনে পড়ছে না। কপাল কুঁচকে মনে করার আপ্রাণ চেষ্টা করলেন তিনি। মনে পড়েছে। বলে উঠল রাফিনের চাচা, মানিকগঞ্জে কান্তার বিয়েতে আপনাকে দেখেছি। চমকে উঠল রাফিন। কান্তার বিয়েতে কথার বাবা কেন যাবেন? কান্তা হলো রাফিনের দূর সম্পর্কে চাচাতো বোন। বছর দিনেক আগে কান্তার বিয়ে হয়েছিল। দুর্ভাগ্যবশত সেই বিয়ে 1 বছরও টেকেনি। এখন অবশ্য কান্তার আবার বিয়ে হয়েছে। গত বছরই ওর বিয়ে হয় এবং সে বেশ সুখে আছে। কান্তা আপনাদের কে হয়? গলার স্বর কঠিন শোনালো কথার বাবার। কান্তা আমার চাচাতো ভাইয়ের বড় মেয়ে, উত্তর দিল রাফিনের বাবা। ইমন কি আপনাদের আত্মীয়? ইমনের নাম শুনে চমকে উঠল কথা। হে খোদা, এসব কথা কেন উঠছে? ইমন হলো কথার ছোট ফুপুর মেজো ছেলে। ছোট ফুপু মানিকগঞ্জে থাকেন। ইমন ভাইয়ার প্রথম বিয়েতে ওরা 2 বোন দেশে যায়নি। ছোট ফুপুদের সঙ্গে অতটা যোগাযোগও নেই কথা লেখার। তবে ইমন ভাইয়ার ডিভোর্স এবং তার 1 বছর পর বিয়ের কথা ও জানে। কিন্তু কথার বাবা ভাই বোন অন্তঃপ্রাণ মানুষ। বোনের ছেলের প্রথম বিয়ে ভেঙে গেছে, এতে তার কষ্টের শেষ নেই। ইমন আমার আপন ভাগ্নে। কান্তা তাহলে আপনাদের পরিবারের মেয়ে? রাগী কণ্ঠে বললেন কথার বাবা। রাফিনের ছোট চাচা ঠোঁট কাটা স্বভাবের মানুষ। ভাতিজির ভূতপূর্ব শ্বশুরবাড়ির লোকের এমন কথায় চটে উঠলেন। ভাইয়া, এই জন্য ছেলে মেয়েদের অত স্বাধীনতা দিতে নেই। তোমার ছেলে নিজেই পছন্দ করেছে বলেই ঘুরে ফিরে আবার সেই পরিবারে আসতে হলো। কোন পরিবার? বলে উঠলেন কথার মা। আমাদের পরিবার যথেষ্ট ভালো। আমাদের ছেলে ভদ্র বলে আপনাদের মেয়ের সব অভদ্রতা সহ্য করেছে। বললেই হলো, মুখ বাঁকালো রাফিনের ছোট চাচা।
থাম তো তুই, ছোট ভাইকে থামতে বললেন রাফিনের বাবা। আমরা আসলে জানতাম না ইমন আপনাদের পরিবারের ছেলে, জানলেই বা কী করতেন, বলে উঠল রাফিনের ছোট চাচা। ছেলে তো নিজেই পছন্দ করেছে, কি ভাবি খুব তো ছেলের বড়াই করতেন, এবার বোঝো মজা। রাফিনের ছোট চাচা যেন পণ করেছে এই বিয়ের 12টা বাজিয়েই ছাড়বে, পছন্দ করলে কি যার তার সাথে বিয়ে দিতে হবে, বলে উঠলেন কথার বাবা। আপনাদের এক মেয়ে এনে তো খুব বিপদে পড়েছিলাম, আবার ন্যাড়া মাথায় বেল পড়ার কোনো ইচ্ছে নেই। অসহায় রাফিন আর কথার সামনে তাদের স্বপ্নের মৃত্যু ঘটতে লাগলো। দুই পরিবারের সদস্যরা পুরনো এক সম্পর্কের জের ধরে তাদের দুজনের সম্পর্কের কবর খুঁড়তে ব্যস্ত হয়ে উঠল যেন। আমাদের ছেলে অত ফেলনা নয় যে আপনাদের মতো পরিবারের মেয়ে নিতে হবে, উত্তর দিল রাফিনের মা। এরপর অনেক কথা কাটাকাটি আর হট্টগোলের মধ্য দিয়ে সুন্দর একটি বিকেলের অসুন্দর পরিসমাপ্তি ঘটল। কথাদের বাসা থেকে অপমানিত হয়ে এবং কথাদের অপমান করে মাথা নিচু করে বাড়ি ফিরল রাফিনরা। এই ঘটনার পর রাফিনের মা বিছানায় পড়ে রইলেন 1 সপ্তাহ। রাফিন হাজার যুক্তি দিয়েও বাবাকে বোঝাতে ব্যর্থ হলো যে কান্তা আর ইমন আলাদা হয়েছে নিজেদের সমস্যার জন্য। এতে কথার ফুপুর বা রাফিনের চাচার পরিবারের কোনো দোষ নেই। অন্যদিকে কথার পরিস্থিতি আরও খারাপ। কথা বাবার একবার স্ট্রোকের ব্যাপারটাকে কথার মা মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে লাগলেন। তোর লজ্জা করে না কথা? সেই ছেলের ব্যাপারে আবার ওকালতি করতে এসেছিস? অসহায়ের মতো কথা বারবার বোঝানোর চেষ্টা করে যে এতে রাফিনের কী দোষ, কিন্তু বাবা মা যেন ঠিক করেছেন তারা কিছুই বুঝবেন না। কথা আর রাফিন পরবর্তী 3 মাস প্রাণপণ চেষ্টা করেও পরিবারকে রাজি করাতে ব্যর্থ হয়। এখন আর কি করা, জানতে চাই কথা। রাফিন কথার দিকে তাকায়। কথার চেহারা একদম প্রাণহীন। 2টা পথ খোলা আমাদের সামনে, আস্তে করে বলে রাফিন। কি জানতে চাই কথা? প্রথম পথ পালিয়ে বিয়ে করা, অথবা আমাদের সম্পর্কটা শেষ করে দেওয়া, দুটোই অসম্ভব। কথা রেগে ওঠে। তাহলে আমার কাছে প্রশ্ন না করে নিজেই বল কি করব। অনেকক্ষণ চুপ থাকার পর কথা মুখ খোলে। চল পালিয়ে যাই। রাফিন হাসে, কষ্টের হাসি। নির্দিষ্ট দিনে মোটামুটি সব গুছিয়ে রাফিনার কথা পূর্ব নির্ধারিত জায়গায় মিলিত হলো। কথার সঙ্গে কিছুই আনেনি। রাফিনও খালি হাতেই রেস্টুরেন্টে এসে উপস্থিত হলো। দুজনে মুখোমুখি বসে আছে। অনেক প্রশ্ন, অনেক কথা থাকলেও কেন যেন দুজনেই নিশ্চুপ। প্রথমে কথাই বলে উঠল, রাফিন আমাকে ক্ষমা করে দিও, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আজ সকালে সব গুছিয়ে যখন বের হতে যাচ্ছিলাম, বাবার ঘর থেকে বাবা ডেকে বললেন, মা একটু পানি খাওয়াবি? বিশ্বাস করো রাফিন, বাবাকে পানি দেওয়ার সময় মনে হলো এটা বাবার শেষ পানি নয় তো। কথার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার সুখের জন্য আমি বাবা মায়ের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রেগে ওঠার বদলে রাফিন যেন খুশি হয়ে উঠল। আমিও তোমাকে এটা বলতেই এসেছি, আমিও পারবো না। কাল রাতে যখন মায়ের সঙ্গে কথা বলতে গেলাম, মা তখন মাত্র নামাজ শেষ করেছেন। আমাকে কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আল্লাহর কাছে বললেন আমার ছেলেকে যেন কোনো বিপদে না দেয়। সারা রাত ঘুম হয়নি কথা। আমি মায়ের বিশ্বাস ভাঙলে মাঝে মরে যাবে। পানি চলে এলো রাফিনের চোখেও। আরও কিছুক্ষণ নীরবতার পর দুজনে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিল। আজ থেকে তারা আলাদা হয়ে যাবে, ভেঙে দেবে পুরনো সম্পর্ক, গড়ে তুলবে নতুন জীবন। আয়নার সামনে কতক্ষণ দাঁড়িয়েছিল তা জানে না রাফিন। শুধু অনুভব করছিল প্রতিফলনে দেখা নিজেকে নয়, বরং ফেলে আসা সেই দিনগুলোকে। কথার সঙ্গে শেষ দেখার পর আজ দ্বিতীয় দিন। আজ রাফিনের মেয়ের বাড়ি দেখতে যাওয়ার কথা। ওর মা মেয়ের ছবি দেখে পছন্দ করেছেন, এখন শুধু রাফিনের সম্মতির অপেক্ষা। রাফিন, বাবা এই দেখ তোর ছোট খালা কেমন সুন্দর একটা মেয়ের ছবি দিয়েছে, একবার তো দেখ শোনা। রাফিন ছবিটা দেখলো। সত্যি সুন্দর। সুন্দর। আমি জানতাম তোর পছন্দ হবে। শোন, আজ বিকেলে যাব দেখতে, তুই অফিস থেকে ফিরলেই। দেরি করিস না বাবা। বিকেলে মেয়ের বাড়ি গেল রাফিন। তার মা আর ছোট খালা যথাসময়ে কোণে এসে নির্দিষ্ট স্থানে বসলো। রাফিন মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করলো, স্বাভাবিক হতে চাইলো, কিন্তু কেন যেন বারবার মনে হতে লাগলো এটা তার জন্য নয়, ছোট ভাই বা বন্ধুর জন্য এসেছে যেন। কারণ ওর নিজের জন্য কোণে দেখা তো কবেই হয়ে গেছে। অবিবাহিত হয়েও নিজেকে বিবাহিত মনে হলো ওর। রাফিনের মা মেয়েকে দেখে বেশ পছন্দ করলেন। মেয়ের মুখ দেখে 5,000 টাকাও দিলেন। সঙ্গে কাজে থাকলে হয়তো বিয়েটাও সেরে ফেলতেন। রাতে একা বারান্দায় বসে চাঁদ দেখতে দেখতে রাফিনের চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো।
ছেলেরা নাকি কাঁদতে পারে না, কিন্তু কেন পারবে না? এত কষ্টেও যদি চোখ বেয়ে বৃষ্টি না ঝরে তবে একটা মানুষ যে কষ্টের সাগরে ভেসে যাবে। রাফিন বাবা, অন্ধকারে একা বসে কি করছিস? মায়ের কণ্ঠ শুনে চোখ মুছল রাফিন। কিছু না মা, মেয়েটার ব্যাপারে কিছু তো বললি না, কি বলবো? হতাশ কণ্ঠে বলল রাফিন। পছন্দ হয়নি? দ্রুত বললেন ওর মা। দরকার হলে আমার রাজপুত্রের জন্য 100 মেয়ে দেখব। ভয়ে আছেন রাফিনের মা। ছেলে যদি আবার বেঁকে বসে? দুঃখী রাজপুত্রের যে কোনো মেয়ে পছন্দ হবে না মা। কি বলছিস এসব? তুই দুঃখী হবি কেন? মা, তুমি কেন আমাকে বিয়ে দিতে চাচ্ছ বলো তো? তোমরা বলেছো কথা তোমাদের পছন্দ নয়, ঠিক আছে, আমি তা মেনে নিয়েছি, কিন্তু তাই বলে অন্য কাউকে বিয়ে করতে বলো না। পাগলের মতো কি বলছিস? বিয়ে না করে সন্ন্যাসী হবি? আর কথা যে সুখে সংসার করবে। দীর্ঘশ্বাস ফেলল রাফিন, তারপর মাকে শক্ত করে জড়িয়ে ধরল। কথাকে নতুন জীবন শুরু করার অনুমতি আমি দিয়েছি, অন্য কাউকে মেনে নিতে না পারাটা আমার সমস্যা। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমার জীবনে অন্য একটা মেয়ে এলে সে সুখী হবে না। কাউকে সুখ যদি দিতে না পারি তবে বিয়ের মতো পবিত্র বন্ধনে বেঁধে কষ্ট দেব কেন? এসব বলে পার পাবি না রাফিন। বাবা মায়ের প্রতি তোর কি কোনো দায়িত্ব নেই? ভালোই তো হবে মা, তোমার ছেলে তোমারই থাকবে। তুমি আমি বাবা একসঙ্গে মিলেমিশে থাকবো। তাছাড়া মা, তুমিই তো শিক্ষা দিয়েছো কথা দিলে তা রাখতে হয়। ছেলে হয়ে তোমার বিশ্বাস না ভেঙে আমি তোমাদের দেওয়া কথা রেখেছি। আর কথাকে বলেছিলাম ও ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। এবার তবে সেই কথাটা রাখি। রাফিনের মা ছেলেকে আর কিচ্ছু বললেন না। ভাবলেন মাস 6 যাক, তারপর দেখা যাবে। এত প্রেম কই যায়? কথাকে আজ পাত্রপক্ষ এসে দেখে গেছে। কথার রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। কথার সাথে ছেলেটা একাকী ছাদে অনেক কথা বলতে চেয়েছে। তখন কেন যেন মনে হয়েছে এখন ছাদ থেকে লাফ দিয়ে দেই। ঘন্টা খানেক আগে পাত্রপক্ষ চলে গেছে। কথার চাচি, যিনি বিয়ের ঘটক, দম না ফেলে একটানা ছেলের প্রশংসা করেই চলেছেন। আয়নার সামনে এসে দাঁড়ালো কথা। পেছনে দেখতে পেল ওর মাকে। মা খুব খুশি, ভাবখানা এমন যেন কোনো এক রাজপুত্র এই মাত্র তার মেয়েকে এসে দেখে গেছে। এই পাত্রে কন্যাদান করতে পারলে মরেও তিনি শান্তি পাবেন। কি রে, কেমন দেখলি? কি? কি মানে ছেলে কেমন লাগলো? জানি পছন্দ হয়েছে। হয়নি মা, রেগে গেল কথা। এতদিনে চাপা রাগ কষ্ট অভিমান সব বের হয়ে আসলো। কোনো ছেলে আমার কোনো দিনই পছন্দ হবে না মা। তুমি জানো কেন হবে না? 5টা বছর একজনকে ভালোবেসে এত সহজ না তাকে ভুলে যাওয়া। আস্তে, তোর বাবা শুনলে। চাপা স্বরে বলল ওর মা। কি হবে? আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমাদের মেয়ে হিসেবে আমার দায়িত্ব আমি পালন করেছি। বিয়ে করব না রাফিনকে, কিন্তু তাই বলে ওকে ভুলে যেতে পারবো না। যাও তো মা, যাও, বলে তাকে বের হওয়ার সময়টুকু দিয়ে মুখের সামনেই দরজা বন্ধ করে দিল কথা। দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল। ও জানে এমন বাজে আচরণ না করলে বিয়ে করার হাত থেকেও বাঁচতে পারবে না। আমার আর কোনো উপায় নেই, ফিসফিস করে বলে নিজেকেই শোনালো কথা। জানিস আপু, আজ কাকে দেখেছি? কথাকে শুনিয়ে বলে উঠল লেখা। জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে জানতে চাইলো কথা। কাকে? রাফিন ভাইয়াকে, বলল লেখা। রাফিন নামটা অন্য কারো মুখে অনেক দিন পর শুনল কথা। প্রায় 6 মাস পার হয়ে গেছে ওদের দেখা নেই। উত্তর দিল না কথা। এক মনে আকাশ দেখতে লাগলো। সকালে বৃষ্টি হলো না। সেই বৃষ্টিতে রাফিন ভাইয়া আর একটা মেয়েকে দেখলাম ছাতা মাথায় যাচ্ছে। মনে হয় ভাইয়ের বউ হবে বা হবু বউ। তুই কথা বললেই পারতি। আপু তুই কি? হ্যাঁ, রাফিন ভাইয়া ওইদিকে বউ নিয়ে সুখে থাকবে আর তুই এভাবে শেষ হয়ে যাচ্ছিস। শোন লেখা, আমি বিয়ে করছি না বা করব না, এতে তোর বিয়েতে কোনো সমস্যা হবে না। বাবা তোর জন্য ছেলে দেখেছে, কথাবার্তা চলছে। দরকার হলে আমি এই বাসায় ছেড়ে দেব। তোদের অত্যাচারে একদণ্ড চুপ করে যে বসে থাকবো সেই উপায় পর্যন্ত নেই। এভাবে বলছিস কেন? আমি তো তোকে সত্যটা দেখাতে চাইছি। এই বোকামির মানে কি তুই বলতো আপু? জানি না আমি বোকা না চালাক, তবে এইটুকু জানি আমি ভালোবাসি রাফিনকে। আমি বলেছিলাম ওকে বিয়ে করতে, রাফিনও চেয়েছিল আমি বিয়ে করি। আমি জীবনে অন্য কারো না হতে পারি, রাফিন কেন থেমে থাকবে জীবনে? তোর কষ্ট হয় না? হয়। চোখ মুছলো কথা। আরও কষ্ট হবে যদি রাফিনকে ভুলতে চাই। জীবন থেকে যদি জীবনের অবলম্বন ফেলে দেই তবে বাঁচব কিভাবে? তোকে বোঝানো আমার সাধ্যের বাইরে। তোর মতো কি সবাই ভালোবাসে? চোখে পানি নিয়ে প্রশ্ন করলো লেখা। কথা উত্তর দিল না। বুকে কি যেন একটা দলা পাকায়।
একটা অবাক্ত অভিমান। মাত্র 6 মাসেই, অথচ বলেছিলে তুমি আমাকে জন্ম থেকেই চেনো। 5 বছর অনেক লম্বা সময়, কথা নিজেও জানে না এতটা সময় ও কিভাবে রাফিনকে না দেখে কাটিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে চোখ গেল কয়েকটি পাকা চুলের দিকে। আনমনে হাসলো কথা, বয়স তো কম হলো না। বাবা গত বছর ওদের ছেড়ে গেছেন। না, বাবার শেষ ইচ্ছাও রাখেনি কথা। চোখে জল চলে আসলো। না, কথা আর কাঁদবে না। এই জীবনে অনেক কেঁদেছে কথা, আর কত। খাবার টেবিলে বসে কথা দ্রুত খাবার শেষ করতে লাগলো। মায়ের মুখ গম্ভীর, কথা তাকাচ্ছে না। মা যে বিয়ের ব্যাপারে হাল ছাড়বে না কথা ভালোই জানে। মা কেন বোঝে না কথার আর বিয়ের কোনো সম্ভাবনাই নেই। বয়স অতটাও ব্যাপার না, এর চেয়ে আরও বেশি বয়সে আজকাল বিয়ে হচ্ছে। কিন্তু কথা তো ওই পথ মারাবে না। কথার খুব হাসি পায় এখন যখন মা রাফিনের জন্য আফসোস করে বলে, ভালোই ছিল ছেলেটা, সেই 5 বছর আগেই লেখার বিয়ে হয়ে গেছে। বাবা অন্তত তার এক মেয়ের বিয়ে দেখে গেছেন। কথা শোন। বল। আমার আজ তাড়া আছে, ইতস্তত করে থেমে গেল ওর মা। আসলে সাহস পাচ্ছে না এখনো 2-1টা যাও সম্বন্ধ আসে, কিছুদিন পর তাও আসবে না। লেখা তো খুবই বিরক্ত, ওর শ্বশুর বাসায় নাকি মুখ দেখানো দায়। তার উপরে ওর চাচাতো ভাসুরের জন্য বিয়ের কথা বলতে এসে লেখার শ্বশুরবাড়ির মানুষ ভালো অপ্রস্তুত হয়েছে। কথা অল্পতে রেগে যায়, তার উপরে বিয়ের কথা শুনতেই পারে না মোটেও। কিছু বলাও যায় না, মেয়েটার জন্য অনেক মায়া লাগে ওনার। গভীর রাতে দূর আকাশের দিকে তাকিয়ে কি যেন খোঁজে। তারপর ভাবলেন রাফিন ছেলেটাও কেমন। অপেক্ষা না করে নিজে বিয়ে করে ঠিক পাড়ি জমিয়েছে আমেরিকাতে। মা, কিছু বলার থাকলে বলো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। না, কিছু না, তুই যা। শেষ পর্যন্ত আর বলা হলো না যে একটা সম্বন্ধ এসেছে। ভাবলেন থাক, বাড়ি ফিরলেই এই বিষয়ে কথা বলবো। স্কুলে দেরি হলো না, শেষ পর্যন্ত বাঁচা গেল। বাচ্চাদের সময়ের মূল্য শিক্ষা দিয়ে নিজের ভুলে যাওয়া খুব লজ্জার। প্রথম ক্লাস শেষ করে টিচার্স রুমে প্রবেশ করলো কথা। দ্বিতীয় ক্লাস আজ কথার করা লাগবে না, নতুন রুটিন হয়েছে। প্রায় 45 মিনিট বসে থাকতে হবে এখন। এমন সময় রুমে প্রবেশ করলো জাকিয়া আপা। আপা বাচ্চাদের সমাজ পড়ান, তাই সমাজের সকল প্রথার প্রতি তার অগাধ আস্থা। এইসব প্রথা বিরোধীদের প্রতি তার রয়েছে চরম রাগ। বিশেষ করে যারা বিয়ে করে না, তাদের উপদেশ দেওয়া উনি নিজের পবিত্র দায়িত্ব মনে করেন। কর্মক্ষেত্রে এই এক সমস্যা, সিনিয়র যাই বলুক হাসি মুখে মেনে নিতে হয়। এটা তো বাসা নয় যে এক ধমক দিয়ে চুপ করায় দিবে। আপাকে এড়ানোর জন্য গভীর মনোযোগ দিয়ে পেপার পড়তে লাগলো কথা। ফেব্রুয়ারি মাস বই মেলার খবর দিয়ে পত্রিকা ঠাসা। কথা বইমেলায় যায় না আজ প্রায় 5 বছর, কিন্তু মেলার সব খবর খুব মন দিয়েই পড়ে। খুব বড় করে উঠতি লেখক রোদ হাসানের সাক্ষাৎকার ছেপেছে। এটা কেমন নাম, আপন মনে ভাবলো কথা। এমন সময় রুমে প্রবেশ করলো ছটপটে স্বভাবের টুই। টুই ইংরেজির শিক্ষক, এই স্কুলে মাস 6 আগে নিয়োগ লাভ করেছে। কিন্তু কথার অসম্ভব ভক্ত। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে, মেয়েটা ওর এত আপন কিভাবে হয়ে গেল। লেখাও মনে হয় ওকে এত ভালোবাসে না। যদিও কথার কোনো কথাই জানে না টুই। ওর বিয়ে না করা নিয়েও কোনো কথা বলে না মেয়েটা। তবে একটাই দোষ ওর, সব আবদার মানিয়ে ছাড়ে ওর কথা দিয়ে। আপু, 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 উচ্ছ্বাসে চেঁচাতে এগিয়ে আসলো টুই। আহা, আমারও এই সময় ক্লাস নাই, মজা না। কথা ইশারায় জাকিয়ে আপাকে দেখিয়ে দিল, মুখ কুঁচকে ফেললো টুই। ওর পাশে বসে ফিসফিস করলো কাবাব মে হাড্ডি। ফিক করে হেসে ফেললো কথা। টুই ওর হাত থেকে পেপার কেড়ে নিল। আপু, এমনি সময় তো রোদ হাসানের কথা তুললে বিরক্ত হও, আর চুপি চুপি ওনার সাক্ষাৎকার পড়ো, তাই না? জাকিয়া আপা বই পড়ছিলেন, মুখ তুলে তাকালেন কিছুটা বিরক্ত নিয়ে। কিন্তু টুই তো আর থামার মেয়ে নয়, গলা নামিয়ে আবার শুরু করলো। আপু, তোমাকে সাক্ষাৎকার পড়তে হবে না, আমি বলি শোনো। রোদ হাসান আর তার পরিবার প্রায় 5 বছর আগে পাড়ি জমায় আমেরিকায়। 2 বছর আগে তার লেখা উপন্যাস সাদা কালো বইমেলায় বেস্ট সেলার হয়। কি যে অসাধারণ একখানা বই, কি আর বলবো আপু। মুগ্ধতা ঝরে পড়ল টুইয়ের কণ্ঠে। দীর্ঘশ্বাস ফেলল কথা। রোদ হাসানের বন্দনা শুনতে শুনতে আজ অবসরটুকু কেটে যাবে মনে হচ্ছে। আপু, তার তো আর অত টাকার দরকার নাই, থাকে আমেরিকায়, তাই বই বিক্রির সমস্ত টাকা একটা বৃদ্ধ নিবাসে দান করে দেন। মানে সম্মানী, এমনকি রয়্যালিটির টাকা। তার সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন তার বাবা মাকে খুব ভালোবাসেন, তাই বৃদ্ধ নিবাসের অসহায় মা বাবাদের জন্য কিছু করার তার ইচ্ছে। এরপর তার আরও 2টা বই বের হয়েছে কিশোর উপন্যাস। এই বই 2টাও শেষ। কথা ঘড়ি দেখলো, এই বকবক আরও 25 মিনিট শোনা লাগবে।
তুই আস্ত কথা বলো, এটা টিচার্স রুম, কোনো পার্ক না। নাকের উপরে চশমা ঠেলতে ঠেলতে বলল জাকিয়া আপা। খানিক চুপ থেকে আবার শুরু করলো টুই। এই বছর রোদ হাসান বাংলাদেশে এসেছেন, কারণ তার দাদি অনেক অসুস্থ। এইবার ভক্তদের অনেক অনুরোধে একদিন বইমেলায় আসবেন, কথা দিয়েছেন। জানো আপু, সে প্রচণ্ড প্রচার বিমুখ, সমস্ত ইন্টারনেট ঘেটেও তার একটা ছবি বা আসল নাম জানতে পারলাম না। আজ শুনেছি সে মেলায় আসবে, আমি স্কুল ছুটির পর দৌড় লাগাবো। তাই ভালো। আপু, আর প্রায় 20 মিনিট আছে, তোমাকে সাদা কালো উপন্যাসের কাহিনী বলি। বল, না করলেও কি তুই শুনবি? উপন্যাসের নায়কের নাম অভ্র আর নায়িকার নাম মেঘনা। অভ্র বাবা মায়ের একমাত্র সন্তান, মায়ের খুব আদরের, তাই তাকে সবাই মায়ের ছেলে বলে ডাকে। হাত নাচিয়ে বলছে টুই। ওদিকে মেঘলারা 2 বোন, মেঘলা আর মেঘা। মন্ত্রমুগ্ধের মতো নিজের জীবনের গল্পই যেন শুনছে কথা। কিভাবে সম্ভব? ওর আর রাফিনের পরিচয়, ভালো লাগা, ভালোবাসা, বিচ্ছেদ সব মিলে যাচ্ছে। এরপর অভ্র ওর বাবা মা সহ আমেরিকায় চলে যায়। গল্প শেষ করে থামলো টুই। সুন্দর না বলো? এ কি আবু, তুমি কাঁদছো? আর এটা জাস্ট একটা গল্প। কথা কিচ্ছু বলল না, চোখ মুছে ক্লাস করতে গেল। মনের ভেতরে দারুণ ঝড়। স্কুল ছুটির পর টুইকে বলল সেও বইমেলায় যাবে। টুইয়ের বকবক ছাপিয়ে মনে পড়ে গেল 5 বছর আগের এক রৌদ্রোজ্জ্বল দিনের কথা। মনে পড়ে গেল কিভাবে দিনটা হয়ে উঠেছিল ওর জন্য মেঘে ঢাকা। আপু, রাফিন ভাইয়ারা আমেরিকা চলে যাচ্ছে শুনলাম। স্কুলের কাজ শেষ করে গোসল করে ছাদে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল কথা। তাই নাকি? চেষ্টা করেও কণ্ঠস্বর নিরাসক্ত রাখতে ব্যর্থ হলো কথা। কণ্ঠে ফুটে উঠল সব হারাবার হাহাকার। রাফিনরা আমেরিকায় যাবে সেটা আগেও জানা ছিল। রাফিনের এক চাচা ওদের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তবে ও বলতো বাংলাদেশের জ্যোৎস্না অমাবস্যা, পাহাড়, নদী, ধুলো, বালি, ট্রাফিক জ্যাম, চটপটি ফুচকা ফেলে ও কখনো কোথাও যাবে না। তাহলে এখন যাচ্ছে কেন? আপু, একবার তোকে একটা মেয়ের কথা বলেছিলাম না, বৃষ্টিতে ভিজেছিল একসাথে? ওর সাথে বিয়ে ভাইয়ার। কেমন চাচাতো বোন হয় নাকি? বিয়ের পর আমেরিকা চলে যাবে, আমাকে বলেছে ভাইয়াদের ক্লাসমেট এক ভাইয়া। কথা আর কোনো উত্তর দেয়নি। ওর কেমন যেন কষ্ট হচ্ছিল, অন্যরকম। এই কষ্টের নাম জানা নেই। ও সেদিন উপলব্ধি করেছে ভালোবাসার মানুষ দূরে আছে, কিন্তু এখনো আমার আছে, এটা সহ্য করা যায়। কিন্তু ভালোবাসার মানুষ অন্যকে নিয়ে সুখে আছে, এটা অসহ্য, অনেক অসহ্য। কথা পুরো ভেঙে পড়ে। ওর সহ্য হয় না অন্যকে ওর জায়গা নিয়ে নেবে। অন্যকেও ঘুম ভাঙাবে রাফিনের। চাপা এক অভিমান বুকে চাপা দিয়ে এই এতগুলো বছর কাটিয়ে দিয়েছে কথা। রাতের আকাশে তাকিয়ে রাফিনের সাথে মিছে মিছে ঝগড়া করে কত কেঁদেছে। কেমন এক অহংকার ছিল কথার, মনে মনে রাফিনকে টিটকারি দিত। রাফিন, পারোনি তুমি আমার মতো ভালোবাসতে, তাই তো আজ তুমি অন্যের। আর আমাকে দেখো, আমি আজও তোমারই আছি। কিন্তু সত্যটা যে অন্যরকম। আজ কথার সেই অহংকার ভেঙে গেছে, অভিমান গলে পড়ছে অশ্রু হয়ে। বইমেলার স্বপ্ন প্রকাশনী স্টলে বসে আছেন লেখক রোদ হাসান। সামনে লম্বা লাইন, প্রিয় লেখকের হাতে একটা অটোগ্রাফ পেতে কড়া রোদ উপেক্ষা করে ভক্তদের ভিড় লেগে আছে। বইমেলায় পা দিয়েই রোদ ওরফে রাফিনের মন খারাপ হয়। আচ্ছা, কথাও কি এসেছে মেলায় তার বরের হাত ধরে? আচ্ছা, কথার হাতে কি একগোছা রেশমি চুড়ি আছে? কথা কি আগের মতোই রেগে যায় অল্প কথায়? সে নিজেই তো চেয়েছিল কথা জীবনে এগিয়ে যাক, শক্ত করে কারো হাত ধরুক। কিন্তু ওর মনের কোণে কেন মেঘ জমে যখন মনে হয় কথা আজ অন্য কারো? ঘুম ভেঙে কথার মুখ অন্য কেউ দেখে। রাফিনরা আমেরিকায় যাবার আগের দিন রাফিন একটি বাড়ির জন্য কথার সাথে দেখা করার জন্য কথাদের বাসায় যায়। কিন্তু বাসার সামনে গিয়ে রাফিন থমকে যায়। সমস্ত বাড়ি সেজেছে বিয়ের সাজে। কার বিয়ে? বুক কেঁপে ওঠে ওর। দারোয়ান বলে খালেক সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে। খালেক খান কথার বাবা, তার মানে আজ কথার বিয়ে। তৎক্ষণাৎ মাথার উপরে সমস্ত আকাশ যেন ভেঙে পড়ে ওর। কেমন এক কষ্ট, একান্ত নিজের মানুষটা পর হয়ে যাচ্ছে। চাচাতো বোন জুয়ের সাথে ঠিক হওয়া বিয়ে ভেঙে দিয়েছে কবেই। পারেনি অন্য কাউকে কথা স্থান দিতে, কিন্তু কথা পেরেছে। গত প্রায় 5 বছর ধরে এই এক অভিমান আর অহংকার বুকের মাঝে নিয়ে বেঁচে আছে রাফিনও। সে পেরেছে ভালোবাসার মর্যাদা দিতে। অটোগ্রাফ দেওয়া প্রায় শেষ, স্টলে বসে আছে রাফিন। আজ আর অটোগ্রাফ দেবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামানামি করছে। বইমেলায় অনেক ভিড়। মুখের সামনে বই মেলে বসে আছে মুখে মাস্ক ছাটা রাফিন। চায় না ওর পরিচয় প্রকাশ পেয়ে যাক, কথার শান্ত জীবনে কোনো ঢিল পড়ুক। স্টলে এসে অনেকেই জানতে চাচ্ছেন রোদ হাসান আছে কি না।
প্রকাশক সবাইকে মানা করে দিচ্ছেন। রাফিন ভাবছে এবার যেতে হবে, কিন্তু কেন যেন মন চাচ্ছে আর একটু থাকতে। রোদ হাসান আছেন নাকি চলে গেছেন? একটা রিনরিনে গলা জানতে চাইলো। মৃদু হাঁপাচ্ছে যেন, খুব তাড়া অথবা কোনো কারণে উত্তেজিত। স্টলটা বেশ বড়। রাফিন পেছনের দিকে বসে মেয়েটার কথা শুনে মনোযোগ দিল সেদিকে। না, উনি তো চলে গেছেন। অবলীলায় মিথ্যা বলে দিল স্টলের কর্মী একজন। চলে গেছেন? এক রাশ হতাশা ফুটে উঠল মেয়েটার কণ্ঠে। তারপর ছটপটে কণ্ঠে, ওনার কোনো ফোন নাম্বার অথবা ঠিকানা হবে? দেওয়া নিষেধ। আচ্ছা, আমি একটা চিরকুট লিখে রেখে যাচ্ছি, ওনাকে দেবেন। দয়া করে। কারো জীবনের প্রশ্ন যে সেলসম্যান কথা বলছিল সে রাফিনের দিকে তাকালো। রাফিন মুখের উপর থেকে বই সরিয়ে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল তাকে। মেয়েটার চেহারা দেখতে পাচ্ছে না ঠিক। লাল রঙের একটা শাড়ি পরনে। কাগজটা এই নিয়ে কয়েকবার পড়ল রাফিন। মাথা কাজ করছে না। কাগজে লেখাগুলো সত্যি হলে ওর এত বছরের যত্ন করে লালন করা অভিমান, ওর অহংকার সব মিথ্যে হয়ে যাবে। প্রিয় লেখক, আমি আপনার সাদা কালো উপন্যাসটা পড়ে অনেক কান্না করেছিলাম। ভেবেছিলাম মেঘলা কিভাবে পারলো, কেন এমন করলো অদ্রির সাথে। জবাবটা আমি পেয়ে গেছি। আসলে ওই দিন বিয়ে হচ্ছিল জাবেদ সাহেবের ছোট মেয়ের। অদ্রির মতো মেঘলাও বেছে নিয়েছিল একাকী অভিমানী এক জীবন। আপনার একজন ভক্ত, টুই। রাফিনের কেমন পাগল পাগল লাগছে। কি করবে বুঝে উঠতে আরও 2 মিনিট খরচ করে ফেললো। তারপর লাফ দিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটা কোন দিকে গেছে? রাস্তায় নেমে রাফিন উদ্ভ্রান্তের মতো মেলায় ঘুরতে লাগলো। আজ এত মেয়ে কেন লাল শাড়ি পরেছে? বিরক্ত হয়ে ভাবলো। এক সময় এক জায়গায় বসে পড়ল যে সত্য আজ জেনেছে তার ভার যেন মন মগজ দেহ নিতে নারাজ। একা এসেছেন বুঝি? চিরচেনা কণ্ঠ শুনে পাশে তাকালো রাফিন। ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে কথা, যেন জানতো রাফিন ফিরে তাকাবেই। দুইজনের দৃষ্টি আটকে গেল দুইজনকে দেখে। কতদিন পর দেখলো দুইজন দুজনকে। মেলায় মানুষের কমতি নেই, তবুও মনে হচ্ছে ওরা দুইজন ছাড়া এই জায়গায় আর কেউ নেই। সব অস্পষ্ট। দুইজনের চোখের জলে অভিমান ধুয়ে যাচ্ছে। অস্পষ্ট স্বরে রাফিন শোনা কবিতার কয়েকটা লাইন আওড়ালো। দাঁড়াই, দৌড়াই, তারপর ফিরে আসি। তুমি যে আমার কে, তুমি যে আমার কি। পরের বছর মেলায় হাত ধরে হাঁটছে দুজনে। কত বছর পর একসাথে ওরা আবার মেলায় আসলো। আগে এমন হাত ধরে হাঁটতো না, এখন হাঁটছে কারণ 3বার কবুল বলে সেই অধিকার কথা রাফিন অর্জন করে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো।